ছাড়া করোনা পরিস্থিতি, সারা দেশে 81 জনের মৃত্যু, রাজশাহী ও খুলনা বিভাগে 43 জন। দেশে 14 দিনের সম্পূর্ণ শাটডাউনের পরামর্শ। ঈদযাত্রায় চলাচল নিয়ন্ত্রণ হবে কিনা সিদ্ধান্ত হয়নি এখনো। নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত এলাকা থেকে গরু আনায় থাকছে কড়াকড়ি। 7 সেপ্টেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে 6 কোম্পানির অধীনে বাস চলাচল। প্রথম ধাপে চলবে ঘাটারচর থেকে সাইনবোর্ড পর্যন্ত। পুরানো বাস মেরামতে 100 কোটি টাকা বরাদ্দ। নাব্য হারানো 24টি নদী খননের সুফল পাচ্ছেন মধ্যপূর্বাঞ্চলের কোটি মানুষ। সচল 2000 কিলোমিটার নদীপথ, বন্যার পাশাপাশি কমবে চাষাবাদের খরচ। বিদায় নিলেন সেনাপ্রধান আজিজ। দায়িত্বে জেনারেল SM শফিউদ্দিন। পড়ানো হলো র্যাঙ্ক ব্যাচ। জনগণ ও সেনাবাহিনীর মধ্যে থাকবে না দূরত্ব, বললেন নতুন সেনাপ্রধান। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব। লাগাম ছাড়া করোনায় সারা দেশে বৃহস্পতিবারও 81 জনের মৃত্যু হয়েছে। 2.5 মাস পর শনাক্ত ছাড়িয়েছে 6000। কোভিড পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে রাজশাহী ও খুলনা বিভাগে। 2 বিভাগে মারা গেছেন 43 জন। 24 ঘন্টায় চুয়াডাঙ্গায় আক্রান্ত হয়েছেন শতভাগ। রোগী বাড়তে থাকায় হাসপাতালগুলো চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। লকডাউন ও বিধিনিষেধ দিয়েও কোনো মতেই আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার কমছে না। করোনা আক্রান্ত হয়ে 24 ঘন্টায় রাজশাহী বিভাগে 20, খুলনা বিভাগে 23 ও রংপুর বিভাগে 7 জন মারা গেছেন। হাসপাতালগুলোতে শয্যা সংকটে চরম ভোগান্তিতে রোগীরা। দেখা দিয়েছে ICU এর তীব্র সংকট। রাজশাহী বিভাগে মারা গেছেন 20 জন। 24 ঘন্টায় রাজশাহী জেলায় 1640টি নমুনা পরীক্ষায় 314 জন শনাক্ত হয়েছেন। হার 19.15%। করোনা ডেডিকেটেড হাসপাতালে 357 শয্যার বিপরীতে ভর্তি 404 জন। প্রয়োজন মারা যাচ্ছে আমার রোগী। কালকে রাত্রে 30 হয়ে গেছিল অক্সিজেন লেভেল, তারপরেও তাদেরকে আমরা নিয়ে আসতে পারি নাই। বেড ফাঁকা নাই এসব বলছে, কিন্তু সেখানে কিন্তু বেড ফাঁকা ছিল। বগুড়ার হাসপাতালে মারা গেছেন 8 জন। তাদের মধ্যে বগুড়ার 2 জন, জয়পুরহাটের 5 জন ও নওগাঁর 1 জন। সংক্রমণের উচ্চমাত্রা সীমান্ত জেলা যশোরে মারা গেছেন 10 জন। 24 ঘন্টায় 358টি নমুনা পরীক্ষায় শনাক্ত 191 জন। হার 53%। সংক্রমণ রোধে সকাল থেকে শুরু হয়েছে 1 সপ্তাহের বিশেষ লকডাউন। আমার বোনটা যদি মারা যায়, তাহলে এই ICU যদি না থাকে, আরো 7টা বেড হয়, ওটা যদি না হয়, তাহলে আমাদের জন্য খুব কষ্টজনক ব্যাপার। 24 ঘন্টায় খুলনা বিভাগে মারা গেছেন 23 জন। শনাক্তের হার 30%। জেলায় তৃতীয় দফায় বিশেষ লকডাউন চলছে। সামনে হতে পারে আমাদের হিমশিম খেয়ে খাওয়া লাগতে পারে, বা আমাদের অক্সিজেনেরও সংকট হতে পারে যদি রোগীর সংখ্যা বেড়ে যায়। সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 9 জন। 24 ঘন্টায় 181টি নমুনা পরীক্ষায় 67 জন শনাক্ত হয়েছেন। জেলায় 872 জন রোগী বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ঝিনাইদহে 51%, দিনাজপুরে 48%-এর ওপরে, কুষ্টিয়া, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে শনাক্তের হার 30 থেকে 36%। আহসানুল করিম, সময় সংবাদ। এদিকে সংক্রমণ হার নিরিখে দেশের 40 জেলাকে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্ত, শনাক্ত কিংবা সংক্রমণের হার 2 সূচকেই দ্রুত অবনতি হচ্ছে রাজধানীর কোভিড পরিস্থিতিও। এদিকে সারা দেশে 14 দিনের সম্পূর্ণ শাটডাউনের সুপারিশ করেছে জাতীয় পরামর্শক কমিটি। 2 সপ্তাহ আগেও রাজধানীতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হার ছিল 5%-এর নিচে। লাফিয়ে বাড়তে বাড়তে বুধবার তা ছাড়িয়ে গেছে 15%। চলতি মাসের শুরুতে রাজধানীতে 4 জনের নমুনার জিনোম সিকোয়েন্স করে 2 জনের দেহেই কোভিডের ডেল্টা ধরন পাওয়ার তথ্য জানায় IEDCR। আর গত সপ্তাহে আক্রান্তদের 68%-এর দেহে ডেল্টা ধরন পাওয়ার কথা জানায় ICDDRB। অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টের প্রভাবে ধীরে ধীরে রোগীর চাপ বাড়তে শুরু করেছে রাজধানীর হাসপাতালগুলোতে। আগের ঢেউগুলো সেন্টার থেকে অন্যান্য জায়গায় গেছিল, বাট এবার আমরা জানি যে মেইন সংক্রমণটা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টের মাধ্যমে। সুতরাং এবার কিন্তু সীমান্তবর্তী জেলাগুলো থেকে গ্র্যাজুয়ালি এটা সেন্টারের দিকে আসছে। এদিকে আক্রান্ত শনাক্তের হার নিরিখে রাজধানী সহ দেশের 41 জেলাকে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিড নিয়ন্ত্রণে মুনশিয়ানার পরিচয় দিতে না পারলে পরিস্থিতি ভয়ানক হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। মার্চ এপ্রিলে যে আমাদের দুঃসহ স্মৃতি, তার চেয়ে ভয়াবহ স্মৃতি হবে না
এটাকেও নিশ্চয়তা দিতে পারবেন। খুব জটিল অবস্থার দিকে যাচ্ছি, এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। এ অবস্থায় সারা দেশে 14 দিনের শাটডাউনের সুপারিশ করেছে জাতীয় পরামর্শক কমিটি। সারা বাংলাদেশে যাতে করোনা সেইভাবে ছড়িয়ে না পড়ে, যাতে আমরা যেন বিপর্যয়ের মধ্যে না যাই, আমরা এখনো যেটুকুটা আছি আমরা ম্যানেজ করতে পারছি, এর থেকে আরো একটু উত্তরণ ঘটিয়ে ভালো অবস্থায় যাওয়ার জন্য আমরা মনে করছি এই ধরনের একটা পূর্ণাঙ্গ লকডাউন কার্যকর হিসেবে গণ্য হবে। আর আগের চেয়েও বিধিনিষেধ কঠোর হচ্ছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, শাটডাউনের প্রস্তুতি আছে সরকারের। সরকারের একটা প্রস্তুতি আছে, কঠোর একটা বিধিনিষেধ, সেটি ঢাকা সহ এরকম যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে আমাদের হয়তো সেটা করতে হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পরীক্ষা বাড়ানো, আক্রান্তদের আইসোলেশন নিশ্চিতের পাশাপাশি জোর দিতে হবে রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার ওপর। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার প্রবেশ মুখগুলোতে প্রতিটি গাড়িকেই পুলিশের তল্লাশি চৌকি পার হতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকেই ঢাকায় ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহন চলাচল। তবে মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবেশমুখ গাবতলী সাভার রোডে পুলিশের কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে ঢাকায় প্রবেশ ও বের হওয়া ব্যক্তিগত গাড়িসহ প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় রাস্তায় গাড়ির দীর্ঘ সারির অপেক্ষা দেখা যায়। জরুরি সেবা পণ্যবাহী গাড়ি ছাড়া দূরপাল্লার কোনো গণপরিবহন ঢাকায় প্রবেশ বা বের হতে দেয়া হয়নি। যাওয়ার দরকার জরুরি প্রয়োজনে হেমায়তপুর, এখন তো গাড়ি পাচ্ছি না। গাড়ি সংখ্যা কমে গেছে, মানুষ হুমড়ায় পড়ে ওটার মধ্যে যাচ্ছে। এছাড়া প্রয়োজনীয় কাজে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের অনেকেই দেখা গেছে যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্যে ছুটতে। সবই বন্ধ করে দিয়ে তল্লাশি করতেছে, এতে ভোগান্তি হচ্ছে মানুষের। এদিকে ঢাকার আশপাশের 7 জেলায় লকডাউনের তৃতীয় দিন আজ। গাজীপুরে গণপরিবহন না চললেও পণ্যবাহী গাড়িসহ ছোট ছোট যানবাহনে কিংবা পায়ে হেঁটেই গন্তব্যে ছুটছেন মানুষ। নারায়ণগঞ্জেও লকডাউন কার্যকর করতে নগরীর মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট চোখে পড়লেও সাধারণ মানুষের মাঝে মাস্ক পরা কিংবা স্বাস্থ্যবিধি মেনে চলতে উদাসীনতা চোখে পড়েছে। এবং লকডাউনের যে সরকারের নির্দেশনাগুলো আছে সেগুলো প্রতিপালন করা। লকডাউনের মাঝে গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেদারসে চলছে গণপরিবহন। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। কি করবো, পেট দায়ে বায়ে বেরোতে হয়। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটের জরুরি পণ্যবাহী ফেরি দিয়েই সাধারণ মানুষ গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ সহ 69টি দেশের তালিকা করেছে সৌদি আরব। বৈশ্বিক মহামারী সংক্রান্ত সূচক অনুযায়ী এ তালিকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। জেদ্দা, রিয়াদ ও মক্কায় এখনও প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছেন গড়ে 3 থেকে 400 মানুষ। সৌদি আরবের রিয়াদ থেকে সহকর্মী আরিফুর রহমানের রিপোর্ট। বহির্বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থা সচল করলেও বিভিন্ন দেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও কঠোর উদ্যোগ নিতে যাচ্ছে সৌদি আরব। এরই মধ্যে করোনার উচ্চ ঝুঁকির দেশের তালিকা তৈরি করেছে দেশটি। 69টি দেশের এই তালিকায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার বেশ কয়েকটি দেশ রয়েছে। তালিকায় বাংলাদেশের নাম থাকায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবিয়ান সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশের উপরে রেস্ট্রিকশন এনে দিতে পারে, যেটার কারণে হয়তো বা আমরা যারা প্রবাসী আছি তারা ভুক্তভোগী হব। সৌদি আরবে করোনার পরিস্থিতি উন্নতি হলেও রাজধানী রিয়াদ, জেদ্দা ও মক্কায় এখনও বাড়ছে সংক্রমণ। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় মসজিদগুলোতে প্রত্যাহার করা হয়েছে বিধিনিষেধ। সংক্রমণ রোধে জোরদার করা হয়েছে ভ্যাকসিন কার্যক্রম। এখন পর্যন্ত দেশটিতে 587টি টিকা কেন্দ্রের মাধ্যমে 1,60,00,000-এর বেশি মানুষকে 2 ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। আর প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট জনসংখ্যার প্রায় 70%। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন দেশে আটকা পড়া সৌদি প্রবাসীরা। ভ্যাকসিন পেতে নিবন্ধনের জন্য লকডাউনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেও কোনো ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানান তারা। পরে আগামী 1 সপ্তাহের মধ্যে নিবন্ধন সহ প্রবাসীদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।
কোভিড সংক্রমণের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাকরি হারানো সহ নানা কারণে কয়েক লক্ষ প্রবাসী দেশে ফিরতে বাধ্য হয়েছেন, যাদের অধিকাংশই লকডাউনের কারণে ভিসা জটিলতা ও করোনা টিকা না পাওয়ায় কর্মস্থলে ফিরতে পারেননি। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনে জানানো হয় প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। এ অবস্থায় বিভিন্ন জেলার সিভিল সার্জনদের নির্দেশনা পেয়ে করোনা টিকা পেতে লকডাউনের মধ্যেও ঝুঁকি নিয়ে নিবন্ধনের জন্য বৃহস্পতিবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ভিড় করেন প্রবাসীরা। কিন্তু আসার পর নিবন্ধনের বিষয়ে কোনো ব্যবস্থা না থাকায় বিক্ষোভে ফেটে পড়েন প্রবাসী কর্মীরা। আমরা এসেছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হাজার হাজার টাকা খরচ করি, আসার পর এখানে আমরা কোনো সদুত্তর পাই নাই। দেশে আটকে পড়ছি, ফ্লাইট বন্ধ, এখন যদি ভ্যাকসিন না দেয় প্রবাসে যাইতে পারতেছি না। এ সময় তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সচিবকে পেয়ে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে মন্ত্রী জানান আটকে পড়া প্রবাসীদের করোনা টিকা দেয়া ও বিদেশ যেতে সব ধরনের সহায়তা দেওয়া হবে। টিকার জন্য আমরা সরকারকে বলেছি, হেলথ মিনিস্ট্রিকে বলেছি কি আপনারা চেষ্টা করেন যে যত তাড়াতাড়ি হয় আপনারা সেটার একটা ব্যবস্থা গ্রহণ করেন। প্রবাসী কর্মীদের করোনা টিকা দিতে আগামী সপ্তাহ থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধনেরও ব্যবস্থা করা হবে বলে জানান প্রবাসী কল্যাণ সচিব। আমরা আশা করছি আগামী সপ্তাহেই এই সুরক্ষা অ্যাপে আমাদের এই ব্যবস্থাটি হয়ে যাবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কোরবানি ঈদ সামনে রেখে সীমান্ত এলাকা থেকে গরু নিয়ে যারা হাটে আসবেন তাদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ঈদের প্রস্তুতি নিয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। ঈদের সময় চলাচল নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩ ঈদে সার্বিক অব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। ঈদ উদযাপনে বাড়ি যাওয়ার উপর নিষেধাজ্ঞা থাকলেও সেটা মানেননি বেশিরভাগ মানুষ। সরকারি আদেশ বাস্তবায়ন করতেও ছিল না কার্যকর কোনো পরিকল্পনা। পথে পথে ভোগান্তি শুধু নয়, গেল ঈদে মর্মান্তিক প্রাণহানির পর এক পর্যায়ে ফেরি চলাচল চালুর ঘোষণা দিতে বাধ্য হয় সরকার। আসছে কোরবানির ঈদ, শুধু বাড়ি ফেরা নয়, এর সঙ্গে যুক্ত হবে গরুর হাট ব্যবস্থাপনার চ্যালেঞ্জ। এর মধ্যেই সীমিত পরিসরে হাট বসার ঘোষণা এসেছে। তবে অনলাইনে গরু কেনাবেচার বিষয়টি উৎসাহ দিতে চায় সরকার। সীমান্ত এলাকা থেকে ব্যাপারীরা গরু নিয়ে রাজধানীতে আসার বিষয়টিও থাকবে নজরদারিতে। যারা গরুর ব্যাপারীরা আসবেন তারাও যেন স্বাস্থ্যসম্মতভাবে ভিতর ঢাকায় আসেন, সেগুলোর দিকে আমরা নজর রাখবো। এর মধ্যেই ৩০ জুন পর্যন্ত রাজধানীর আশপাশের ৭ জেলায় লকডাউন দিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে ঢাকাকে। ঈদ পর্যন্ত যদি লকডাউন কার্যকরের সিদ্ধান্ত আসে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে সকল নির্দেশনা জারি করেছেন কিংবা করবেন তা যথাযথভাবে অনুসরণ করার জন্য সবাই প্রস্তুত থাকবে। এছাড়া ঈদে গরুর হাটে চাঁদাবাজি, চামড়া পাচার রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায়। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ৭ সেপ্টেম্বর থেকে চালু হবে রাজধানীর বাস রুট রেশনালাইজেশন বা কোম্পানির অধীনে বাস চলাচল প্রক্রিয়া। প্রথম ধাপে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড পর্যন্ত চলবে। এছাড়াও পুরানো বাস তুলে নিয়ে চলার উপযোগী বাস নামাতে মালিকদের জন্য বরাদ্দ থাকছে ১০০ কোটি টাকার ঋণ সহায়তা। এর মধ্য দিয়ে ১৭ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে রাজধানীর বাস চলাচলে শৃঙ্খলা ফেরানোর প্রক্রিয়া। যাত্রী তোলার জন্য এক বাসের সঙ্গে অন্য বাসের পাল্লা দেয়া, যাত্রী ওঠানামায় তাড়াহুড়া, রাজধানী সড়কের এই চিত্র প্রতিদিনের। এতে ঘটে দুর্ঘটনাও। ঢাকার গণপরিবহনের মালিক ২০০০-এর বেশি। এই বাসগুলো চলাচল করে ঢাকা ও আশপাশের ২০০-এর বেশি রুটে। এই অবস্থার পরিবর্তনে ২০০৪ সালে ২০ বছরের পরিবহন পরিকল্পনায় বাস চলাচল কোম্পানির অধীনে নেয়ার প্রক্রিয়া শুরু হয়। অবশেষে বৃহস্পতিবার দক্ষিণ নগর ভবনে বাস্তবায়ন কমিটির ১৭তম সভাতে মেয়র জানান, প্রথম ধাপে সেপ্টেম্বরে চালু হচ্ছে ঘাটারচর থেকে মতিঝিল যাত্রাবাড়ি হয়ে সাইনবোর্ড পর্যন্ত রুট। সর্বসম্মতিক্রমে আমরা আগামী ৭ই সেপ্টেম্বর ২০২১ ঘাটারচর থেকে সেই সাইনবোর্ড পর্যন্ত মতিঝিল হয়ে আমাদের এই সড়ক পথে, এই যাত্রাপথে আমাদের এই বাস রুট রেশনালাইজেশন আমরা কার্যকর করতে চাচ্ছি। বিশেষ এই ব্যবস্থার মূল লক্ষ্য রাজধানী থেকে লক্কর ঝক্কর বাস তুলে নিয়ে চলাচল উপযোগী বাস নামানো। তাই বাস মালিকদের জন্য বাংলাদেশ ব্যাংক ১০০ কোটি টাকার ঋণ সহায়তা দিবে বলে জানান দক্ষিণ মেয়র। বাংলাদেশ ব্যাংকে আমরা আবেদন করার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ১০০ কোটি টাকার একটি বরাদ্দ তারা নির্ধারণ করেছে। ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুমোদনহীন ১৬৪৬টি বাস চলাচল বন্ধে চলবে যৌথ অভিযান। ১৬৪৬টা গাড়ি
ঢাকা শহরের ভিতরে তারা চলছে এবং ঢাকা শহরের উপর দিয়ে যাচ্ছে যাদের কোনো রুট পারমিট নেই। 6টি কোম্পানির 42টি রুটে 9টি ক্লাস্টারের মাধ্যমে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়ন হলে প্রতি কিলোমিটারের ভাড়া হবে 2 টাকা 20 পয়সা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নাব্য হারানো নদীগুলো খনন করার টেকসই সুবিধা পেতে শুরু করেছে মধ্য পূর্বাঞ্চলের কয়েক কোটি মানুষ। এরই মধ্যে সচল হয়েছে প্রায় 2000 কিলোমিটার নদীপথ। ফলে বন্যার পাশাপাশি ওইসব এলাকায় কমবে চাষাবাদের খরচও। দেশের মধ্য পূর্বাঞ্চল ঘুরে এসে মাহমুদ রাকিবের রিপোর্ট। ছবি তুলেছেন নিজামউদ্দিন। ড্রেজার দিয়ে খনন করা নদীর মাটি ও বালু দিয়ে ভরাট হচ্ছে নিচু জমি। সূর্যের আলোর মতোই ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর এলাকার বিস্তীর্ণ এলাকায় যেন ছড়িয়ে পড়ছে সেই আলো। কংস নদী ফিরে পাচ্ছে হারানো যৌবন। গত শুষ্ক মৌসুমে এসব নদী ছিল পানিশূন্য। সরেজমিন ঘুরেও দেখা যায় ড্রেজিং না করা জায়গার গভীরতা 7 ফুট হলেও ড্রেজিং এর পর তা বেড়ে দাঁড়িয়েছে 24 ফুট পর্যন্ত। এটা কাটিং হয় না আমাদের, এখন 7 ফিট আছে। এখন আমরা কাটিং করে পেয়েছি 24.5 ফিট, 24 ফিট। খননে এই অঞ্চলের সব নদী সচল হওয়ায় কৃষি ব্যয় কমার পাশাপাশি দীর্ঘমেয়াদী বন্যা থেকেও মুক্তি মিলবে বলে জানালেন স্থানীয়রা। শীতকালে গরু এদিকে ঘাস খাইতো, নদীর মধ্যে পানি ছিল না। নদী খননের পরে অবাধে আপনার আমাদের নৌকা ট্রলার আসতে পারতেছে। নিম্ন এলাকা হওয়ার কারণে বন্যা দীর্ঘস্থায়ী হতো। কংস নদী যদি খনন করা হয়ে যায় অতি স্বল্প সময়ে এই বন্যার পানি চলে যাবে। কংস শীতকালে শোয়া যাইতো, আমরা এই যে বোরো ফসল করতে খুব অসুবিধা হইতো। নদী খনন করণে আমরা সুবিধা হয়েছে। 1 কুর জমির মধ্যে যদি 5 লিটার তেল লাগে, কুলা পানি দেওয়া করলে 2 লিটার লাগে। অনেক দূরে থেকে কলসি দেওয়া ব্যবসা তারা পানি আনতো। এবার আশা করতেছি আমরা নদীর পানিতে গোসল করতে পারবো। বিএডব্লিউটিএ জানায় দেশের নাব্য হারানো এমন 24টি রুটের মধ্যে 14টির খনন কাজ এরই মধ্যে শেষ। বাকি 10টিরও কাজ চলমান। তবে বর্ষায় নৌযান চলাচলে নিচু সেতুগুলো বাধা সৃষ্টি করছে। এটা 200 কিলোমিটার নদী, এর মধ্যে 160 কিলোমিটার নদী অলরেডি খনন করা সম্পন্ন হয়ে গেছে। স্থানীয় সরকার কতগুলো তারা ব্রিজ তৈরি করে দিয়েছে। এই নিচু ব্রিজগুলো তৈরি করার জন্য ডেজারগুলো কিন্তু সবসময় এখানে প্রবেশ করে না এবং বর্ষাকালে নৌযানও চলাচলে একটা বিঘ্নতার সৃষ্টি হয়। একদিকে ভারতের মেঘালয় থেকে নেমে আসা বিপুল পরিমাণ পানি, অন্যদিকে মরে যাওয়া এই কংস নদী। মূলত এ কারণেই এতদিন ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর এলাকার উপর দিয়ে বয়ে চলা এই কংস নদীর 2 পারের প্রায় 200 কিলোমিটার এলাকা বছরের 3 থেকে 4 মাস পুরোপুরি তলিয়ে থাকত। তবে এখন খনন করবার পর এই এলাকা অনেকটাই বন্যামুক্ত হয়েছে। যদিও এখানকার মানুষ বলছেন যদি এই খনন অব্যাহত না থাকে তাহলে আবারও পুনরায় বন্যার পাশাপাশি আগামী শুষ্ক মৌসুমে এসব এলাকা পানি খরায় ভুগতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ। সেনাবাহিনীকে যোগ্য করে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে জনগণ ও সেনাবাহিনীর মধ্যে কোনো দূরত্ব থাকবে না। বৃহস্পতিবার সকালে সেনাপ্রধান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্বভার নেয়ার পর সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। এর আগে সামরিক রীতিতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে বিদায় জানান কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। টানা 3 বছর বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব ও পরিচালনার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ করলেন সদ্য বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাপ্রধান হিসেবে দায়িত্বের শেষ দিনে রীতি অনুযায়ী বৃহস্পতিবার সকালে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা সালাম জানান জেনারেল আজিজ আহমেদকে। এদিকে নবনিযুক্ত সেনাপ্রধান হিসেবে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে র্যাঙ্ক ব্যাচ পরানো হয় জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদকে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গণভবন থেকে ফিরে সেনা সদরে সেনাবাহিনী প্রধানের সচিবালয়ে পৌঁছালে জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদকে স্বাগত জানান বিদায়ী সেনাপ্রধান। এরপরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান। পরে সামরিক রীতি মেনে সেনাপ্রধানের সচিবালয় ছাড়েন জেনারেল আজিজ আহমেদ। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্ণাঢ্য কায়দায় লাল রশি টেনে তাকে বহনকারী গাড়িটিকে এগিয়ে দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন নতুন সেনাপ্রধান। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা চান। চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ সেনাবাহিনী তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে যা করণীয় তাই যেন
আমার নেতৃত্বে করতে পারে। সেনাবাহিনীর সাথে জনগণের দূরত্ব থাকবে না। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এছাড়া সেনাকুঞ্জে তাকে সালাম জানান কর্মকর্তারা। এ সময় গার্ডও পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি নবনিযুক্ত সেনাপ্রধানকে বলেন, আগামীতে পেশাদারিত্ব নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আন্তর্জাতিক মানের বাহিনী হিসেবে পরিণত হবে। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে প্রয়োজনে জনগণের পাশে দাঁড়াতে হবে। এর আগে বঙ্গভবনে পৌঁছালে নতুন সেনাপ্রধানকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আগামী আগস্টে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। প্রথমবারের মতো ঢাকার বাইরে বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে পরীক্ষা। মে মাসে ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা হয়নি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে তিনি একথা বলেন। দেশের বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য সাধারণ ভর্তি কমিটি সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীরা পছন্দমতো নিকটবর্তী পরীক্ষা কেন্দ্রে স্বল্প শ্রমে ও সময়ে এবং সাশ্রয়ী খরচে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। প্রথমবারের মতো ঢাকার বাহিরে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এটি একটি বড় চ্যালেঞ্জও বটে। মে মাসে এই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থাকলেও বাস্তবতা নিরিখে কোভিড উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সে ভর্তি পরীক্ষা এখন। কক্সবাজারে সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক কনস্টেবল সাগর দেব আদালতে আত্মসমর্পণ করেছেন। তার জামিন আবেদনের শুনানি আগামী 27 জুন নির্ধারণ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সিনহা হত্যা মামলায় অভিযুক্ত 15 আসামির মধ্যে 14 জন কারাগারে থাকলেও কনস্টেবল সাগর দেব পলাতক ছিলেন। গত বছর 31 জুলাই রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সেই বছরের 5 আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী এবং টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ পুলিশের 9 সদস্যকে আসামি করে মামলা করেন। গত 13 ডিসেম্বর র্যাবের তদন্তকারী কর্মকর্তা ওসি প্রদীপ সহ 15 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। চার্জশিটভুক্ত 15তম আসামি সাগর দেব দীর্ঘদিন পলাতক ছিল। আজকে সে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেছে। মাননীয় আদালত তার জামিনের শুনানি এই মামলার আগামী ধার্য দিন 27 তারিখ, সেদিন তার জামিনের শুনানি করবেন। করোনা মহামারীর মধ্যে পর্যটন নগরী কক্সবাজারে খুলে দেওয়া হলো 4.5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। তবে কোনো পর্যটক নয়, শুধু জরুরি প্রয়োজনে আসা ব্যক্তিরাই অবস্থান করতে পারবেন। নতুন সিদ্ধান্তে স্বস্তিতে হোটেল মালিকরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের হোটেল মোটেল জোনের তারাকামানের হোটেল টানা 2.5 মাস বন্ধ থাকার পর খোলা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত কর্মকর্তা কর্মচারীরা, কিন্তু জরুরি প্রয়োজনে আসা কোনো ব্যক্তি রুম নেননি হোটেলে। তারপরও হোটেল কর্তৃপক্ষ বলছেন লোকসানের শঙ্কা থাকলেও নিরুপায় তারা। কোনোভাবেই লোকসান পোষানো সম্ভব না, তারপরও যেহেতু গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছে। সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীদের জন্য হোটেল খুলে দেওয়া হলেও প্রথম দিন কোনো বুকিং ছিল না। তবে শর্ত মেনে হোটেল মোটেল চালু রাখার ব্যাপারে সতর্ক থাকার কথা জানালেন মালিক সমিতি। পৌরসভা এবং কক্সবাজার সদরটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এই মুহূর্তে কোনোভাবে পর্যটকদের আসাটা উচিত হবে না। এমন সিদ্ধান্তে পর্যটকরা ছুটে আসলে করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কা রয়েছে। জীবন বাঁচাইতে হবে জীবিকার সাথে, আর জীবিকার সাথে বাঁচানোর দায়িত্বটা শুধু হোটেল মালিকদের উপর অর্পিত হয় না, এটা সরকারের মৌলিক দাবির একটা অংশ। আর প্রশাসন জানিয়েছে প্রাথমিকভাবে খুলে দেওয়া হলেও করোনা সংক্রমণ বাড়লে ফের বন্ধ করে দেওয়া হবে। যদি কোনো হোটেল বা মোটেল বা আবাসিক যে
ফ্যাসিলিটি, তারা যদি এইসব স্বাস্থ্যবিধি ভঙ্গ করেন তাহলে তাদের এই সুবিধাটা বন্ধ করে দেওয়া হবে। পর্যটন মৌসুমে 1 থেকে 1.5 লাখ দর্শনার্থীর সমাগম হয় কক্সবাজার সমুদ্র সৈকতে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্প নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এ সময় এই প্রকল্পের নকশা, গাছ নিধন ও পরিবেশের ইস্যু সহ নানা বিষয়ে মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা। প্রতিক্রিয়ায় মন্ত্রী জানান, সোহরাওয়ার্দী উদ্যানের ক্ষেত্রে না হলেও পরবর্তীতে এই অভিজ্ঞতা কাজে লাগানো হবে। লকডাউনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপনা নির্মাণের জন্য গাছ নিধন বিতর্কের সৃষ্টি করে। বিভিন্ন মহলের আন্দোলনের পর উদ্যান উন্নয়নের পুরো পরিকল্পনা তুলে ধরে মুক্তিযুদ্ধ মন্ত্রী কথা দিয়েছিলেন এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক, পরিবেশবিদ, স্থপতি, গণমাধ্যম কর্মী সহ বিশিষ্ট জনদের সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের কার্যালয়ে এক মতবিনিময় কর্মশালার আয়োজন করা হয়। এ সময় বিশিষ্টজনরা উদ্যানকে ঘিরে নেওয়া পরিকল্পনার নানা বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। মতামতে উঠে আসে পরিবেশ রক্ষার ইস্যুও। অনেক সংখ্যক গাড়ি পার্কিং করে, অনেক খাবারের দোকান করে আমরা এখানে কিন্তু একটা বিনোদন কেন্দ্র এটা আমরা করতে চাই না। সোহরাওয়ার্দী উদ্যানের যে গুরুগাম্ভীর্য সেটা কিন্তু অনেকাংশে নষ্ট হচ্ছে শুধুমাত্র কংক্রিটকে আমরা প্রাধান্য দেওয়ার কারণে। বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে আপনাদের যে পেঁচানো রাস্তাটা যেটা এই নকশাটা একটু বাতিল করেন। রাস্তাগুলো যেভাবে বলা হয়েছে সাইজে অনেক বড়, ইট ইজ ট্রু, এবং কালারটা খুব চোখে লাগে। প্রতিক্রিয়ায় মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নকশার যৌক্তিকতা তুলে ধরেন। জাতির পিতা ভাস্কর্য হবে ব্রোঞ্জের, তাতে টোটাল হাইট হবে 25 ফিট। এদিকে পরিকল্পনা মাফিক অধিকাংশ কাজ প্রায় সম্পন্ন হয়। বিশেষজ্ঞ মতামত কতটা প্রাধান্য পাবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। এমন পর্যায়ে গেছে ইচ্ছে করে আমরা বাদ দিতে পারছি, 80-90 হয়ে গেছে। আমরা ভবিষ্যতের জন্য তো একটু শিখতে পারি, লার্নিং করা। তবে দেরিতে হলেও এই মতবিনিময় সভা আয়োজন করায় সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনরা। তাজওয়ার মাহমিদ, সময়। যুক্তরাজ্য পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হার। দেশটির মধ্যবর্তী অঞ্চল ম্যানচেস্টারে ভারতীয় ভ্যারিয়েন্টের হানা নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটেনে 5 মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে বুধবার। একদিনে যা ছাড়িয়ে গেছে 16,000। বিশেষ করে ভারতীয় ভেরিয়েন্টের কবলে পড়ে লকডাউন পরিকল্পনা নিয়ে হিমশিম খাচ্ছে ব্রিটিশ সরকার। ম্যানচেস্টার ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে সংক্রমণ বেড়েই চলেছে। এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি সহ এশিয়ান অঞ্চলের অভিবাসীদের বসবাস। সাথে ভারতের ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দেরিতে কার্যকর হওয়ার কারণে অতিমাত্রায় সংক্রমিত হচ্ছে বলে মনে করছেন এই বাংলাদেশি চিকিৎসক। প্রতিটি এলাকায় কিন্তু কোভিডের সংখ্যা বেড়ে যাচ্ছে। হাসপাতালে রোগীর সংখ্যাও অনেক বেড়ে গিয়েছে। তাদের মধ্যে মেজরিটি কিন্তু আনভ্যাকসিনেটেড। সুতরাং দেখা যাচ্ছে যারা ভ্যাকসিন নিয়েছেন তারা অনেকটা প্রোটেকশন পাচ্ছে। বৃহত্তর ম্যানচেস্টারের অধীনে 10টি এলাকার মধ্যে 7টিতে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। ঘন বসতিপূর্ণ এলাকা ও অভিবাসী সম্প্রদায়ের মধ্যে করোনা সচেতনতা কম, যে কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। সাধারণ চলাফেরা নিষেধাজ্ঞা না থাকলেও একান্ত প্রয়োজন ছাড়া চলাফেরা বা ভ্রমণ না করতে আহ্বান জানানো হয়েছে। দেশটির 60% বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে এর মধ্যে করোনা টিকার 2 ডোজেই দেওয়া হয়েছে। আর করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 1,500-এর বেশি। শোয়েব কবির, সময় সংবাদ, যুক্তরাজ্য। এদিকে করোনার ভিন্ন চিত্র স্পেনে। সংক্রমণের হার কমে যাওয়ায় মাস্ক পরা ছাড়াই স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে দেশটির জনগণ। আগামী 26 জুন থেকে কার্যকর হবে এই আদেশ। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সম্প্রতি বার্সেলোনা সফরে সরকারের এমন সিদ্ধান্তের কথা জানান। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা সংক্রমণ কমে যাওয়ায় স্পেনের সামনের দিনগুলোতে রাস্তাঘাট এবং সবার চেহারা আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের এই ঘোষণায় উচ্ছ্বসিত স্পেনের সাধারণ মানুষ। সরকারের নতুন এই সিদ্ধান্তকে আমরা অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। 26 তারিখের পর উন্মুক্ত জায়গাতে মাস্ক পরতে হবে না। উদ্বেগ নিঃসন্দেহে আনন্দের বার্তা বয়ে আনছে। এটা শোনার পরে আমাদের মতো সাধারণ যারা আছে তাদের মাঝে অনেকের মাঝেই স্বস্তি ফিরে এসেছে। আমরা অনেক আনন্দিত
পৃথিবী আবার হাসি খুশিতে ভরে উঠুক, আমাদের এটাই প্রত্যাশা। এমনিতেই সবসময় আনন্দ উল্লাসে মেতে থাকতে ভালোবাসে স্পেনের মানুষ। করোনা মহামারীর কারণে বিভিন্ন বিধিনিষেধে দীর্ঘদিন ঘরবন্দি থাকায় অনেকটা হাঁপিয়ে উঠেছেন তারা। করোনার সংক্রমণ কমে যাওয়ায় মাস্ক ছাড়া বাইরে বের হওয়ার এমন ঘোষণায় জীবনে ফেরার আশা করছেন তারা। আমরা দীর্ঘ 1 বছর অনেক কষ্ট করেছি, মাস্ক পরে চলাফেরা করতে হয়েছে, কাজকর্ম করতে হয়েছে, আমরা এখন মুক্ত। স্পেনের মাস্ক তুলে নেওয়া হচ্ছে, এটি অবশ্যই এটি গুরুত্বপূর্ণ সংবাদ এবং এটি আনন্দের খবর। তো আমি আশা করি শিশু এবং যারা বয়স্করা আছেন তারা অনেক আরাম পাবেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত বছরের মে মাসে গণপরিবহনে চলাচলে মাস্ক পরা বাধ্যতামূলক করে দেশটি। এর পরের সপ্তাহে 6 বছরের ওপর বয়সী সবার জন্যই বাইরে মাস্ক বাধ্যতামূলক করা হয়। কেউ এ নিয়ম ভাঙলে জরিমানার বিধান করা হয়। সময় সংবাদ, স্পেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। লাগাম ছাড়া করোনা পরিস্থিতি, সারা দেশে 81 জনের মৃত্যু, রাজশাহী ও খুলনা বিভাগে 43 জন। দেশে 14 দিনের সম্পূর্ণ শাটডাউনের পরামর্শ। ঈদযাত্রায় চলাচল নিয়ন্ত্রণ হবে কিনা সিদ্ধান্ত হয়নি এখনো। নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত এলাকা থেকে গরু আনায় থাকছে কড়াকড়ি। এবং 7 সেপ্টেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে 6 কোম্পানির অধীনে বাস চলাচল। প্রথম ধাপে চলবে ঘাটারচর থেকে সাইনবোর্ড পর্যন্ত। পুরানো বাস মেরামতে 100 কোটি টাকা বরাদ্দ। এ ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়।